বাংলাদেশ তুরস্ক ঘনিষ্ঠতায় ভূ রাজনীতিতে নতুন সমীকরণ, কৌশলগত সম্পর্ক সম্প্রসারণের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। নির্দিষ্ট বলয়ে আটকে না যাওয়ার পরামর্শ। পুশ ইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মেহেরপুর দিয়ে ৬ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজেপি, টহল জোরদার, দিনরাত পাহারায় স্থানীয়রাও। অপরাধের ধরন ও অঞ্চল ভেদে চট্টগ্রাম কারাগার ৪ ভাগ করার পরিকল্পনা, মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের জন্য আলাদা আবাসনের প্রস্তাব, বিভাজনের বিচারিক জটিলতা বাড়ার শঙ্কা। উচ্ছেদের ৩ মাস যেতে না যেতেই আবারও দখল কক্সবাজার সমুদ্র সৈকত, শত শত ঝুপড়ি ঘরে বস্তিতে পরিণত বালিয়াড়ি, রিটের কারণে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায় প্রশাসন। এবং বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, এডিস বিস্তারে রাজধানীবাসীর অসচেতনতাকে দুষছে সিটি কর্পোরেশন, আক্রান্তের বাসাবাড়ির তথ্য নিয়ে অ্যাকশনের চিন্তা। সকালের সময় সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে ভূরাজনীতির নতুন সমীকরণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতায় হাকান ফিদানের সফরের মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছাবে ঢাকা আঙ্কারা সম্পর্ক, যা বাংলাদেশের কৌশলগত পরিসর সম্প্রসারণেরও গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী। শাতিলা শারমিনের রিপোর্ট। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল তুরস্ক, একদিকে ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য, অন্যদিকে মুসলিম বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র। সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা, শিল্প এবং আঞ্চলিক কূটনীতিতে দেশটির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনের নতুন গুরুত্ব তৈরি করেছে। ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কূটনীতিতে আসার আগে দীর্ঘ সময় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্বে থাকা ফিদানকে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ঘনিষ্ঠ একজন হিসেবে বিবেচনা করা হয়। ফলে তার ঢাকা সফর শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের নিয়মিত যোগাযোগের অংশ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক সমীকরণের প্রেক্ষাপটে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্যিক অংশীদারিত্বের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ তৈরি হয়েছে। সামরিকভাবে বাংলাদেশের এই মুহূর্তে অবশ্যই তৃতীয় অথবা আরো দূরের দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা দরকার। সেক্ষেত্রে বাংলাদেশের তুরস্কের সাথে সম্পর্কের জায়গাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তুরস্কের যে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সহযোগিতা এর জোরদার করা অবশ্যই প্রয়োজন। কোনো অস্ত্র তৈরি করতে চায় বাংলাদেশ হয়তো সেটাকে যৌথভাবে দেখতে পারে। বিশ্লেষকদের মতে ন্যাটোভুক্ত একটি প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশের কৌশলগত বিকল্প ও আন্তর্জাতিক পরিসরকে সম্প্রসারিত করতে পারে। তবে আন্তর্জাতিক রাজনীতির প্রতিযোগিতামূলক বাস্তবতায় কোনো নির্দিষ্ট বলয়ের অংশ না হয়ে জাতীয় স্বার্থকে সামনে রেখে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পরামর্শ তাদের। ডিফেন্স তৈরি যে আধুনিকায়ন করা এবং এটা আধুনিক রাষ্ট্রের সাথে সহযোগিতা করে শিখতে পারি, সে কিন্তু আমাদের জন্য অত্যন্ত লাভজনক হবে। আমাদের শুধু একটু রাজনৈতিক কৌশলের দরকার, সফলভাবে ব্যবস্থাপনা করা দরকার। যদি করা সম্ভব হয় তাহলে আমি মনে করি যে দক্ষিণ এশিয়া এই যে একটি পরিবর্তনের হাওয়া বইছে, সেই হাওয়ায় বাংলাদেশ কিন্তু অনেক উন্নত একটি স্তরে চলে যেতে পারে। ঢাকা আঙ্কারা সম্পর্কের অগ্রগতি এখন বাংলাদেশের কৌশলগত সক্ষমতা ও পররাষ্ট্র নীতির বিচক্ষণতার একটি পরীক্ষা বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিএসএফের পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা, সকালে মেহেরপুর দিয়ে ৬ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষীরা, তবে তা রুখে দিয়েছে বিজিবি। দেশের সব সীমান্তেই টহল ও নজরদারি জোরদার করা হয়েছে, দিনরাত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। অস্ত্র হাতে সীমান্ত পাহারায় বিজিবির সদস্যরা, দিনরাত চলছে টহল, পাশাপাশি মাইকিং করে দেওয়া হচ্ছে সতর্ক বার্তা। শনিবার সকালেও মেহেরপুরের তেঁতুলবাড়ি হাটপাড়া সীমান্ত দিয়ে ৬ জনকে জোর করে ঠেলে পাঠায় বিএসএফ, তবে তা রুখে দেয় বিজিবি। বর্তমানে ওই ৬ জন শূন্যরেখায় অবস্থান করছেন।
ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির কলসির মুখ সহ 9টি সীমান্ত এলাকা কঠোর নজরদারিতে রেখেছে বিজিবি। পুশিন রুখতে মরিয়া স্থানীয়রাও। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব বাধা দেবার। আমরা তাৎক্ষণিকভাবে বিজিবিকে বিষয়টা অবহিত করব। রাতের বেলা অবশ্যই পাবলিক নিয়ে বিজিবির সাথে একসাথে বর্ডারে এবং ভালো সহযোগিতা করে আমরা পাহারা দিতেছি। স্বাভাবিক কর্মী পোষণ করার জন্য, আমরা প্রতিহত করার জন্য যা যা করার দরকার আমরা সেই পরিস্থিতি নিয়ে আমরা ডিউটি করতেছি। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়েও তারকাটার গেট খুলে 28 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এমন অবস্থায় জেলার 4 উপজেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি, লোকবল ও টহল বাড়িয়েছে বিজিবি। গ্রামে গ্রামে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা সহ সীমান্তে কোনো অস্বাভাবিক ঘটনা দেখলে জানাতে বলা হচ্ছে। দিবারাত্রি 24 ঘন্টা প্রহরায় দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ ঢুকতে না পারে। এছাড়া ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকাতেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ধারণ ক্ষমতার 4 গুণ বন্দি নিয়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে অপরাধের ধরন ও অঞ্চল ভিত্তিক 4টি অংশে বিভক্ত করতে চায় কারা কর্তৃপক্ষ। এক্ষেত্রে মহানগর ও জেলার জন্য যেমন পৃথক কারাগারের পরিকল্পনা, তেমনি মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের জন্য ভিন্ন আবাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই প্রকল্প জটিলতা সৃষ্টির পাশাপাশি ব্যয়বহুল হয়ে উঠবে বলে শঙ্কা আইনজীবীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 1850 জন ধারণ ক্ষমতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দী রয়েছে 6009 জন। মহানগরের 16টি থানায় দায়েরকৃত মামলার অন্তত 3 থেকে 3500 আসামি যেমন এই কারাগারে থাকছে, তেমনি জেলার থানায় দায়েরকৃত মামলার আসামিও থাকছে আরো অন্তত 1500। মাত্রাতিরিক্ত বন্দী নিয়ে দুর্ভোগে প্রশাসন। এই পরিবেশে যারা থাকতেছে, আল্লাহ না করুক যদি কোনো কারণে কোনো একটা কন্টাজিয়াস কোনো একটা ডিজিজের মধ্যে যায়, তারা যেভাবে একজন আরেকজনের সাথে এত কাছাকাছি থাকে, আমার মনে হয় একটা ডিজাস্টার হয়ে যেতে পারে। আমি খুবই আতঙ্কে থাকি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বাভাবিক সময়ে মাদক আইনের 2500 এবং 600-র বেশি জলদস্যু আইনে গ্রেপ্তার হওয়া আসামি বন্দী থাকছে। এর বাইরে রয়েছে বিভাগীয় ট্রাইব্যুনাল এবং মিয়ানমারের নাগরিক 350 রোহিঙ্গা এবং বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর দুর্দর্শ সন্ত্রাসীরা। আর এই গ্রুপটি চট্টগ্রামের সন্ত্রাস সৃষ্টি ও অপরাধের মাত্রা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় মহানগর, জেলা এবং মাদক আইন ও রোহিঙ্গাদের জন্য পৃথক কারাগারের প্রস্তাবনা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পুরানো যে কারাগারটা আছে সেটা চট্টগ্রাম মানকানা আপনার ডিস্ট্রিক্টের বন্দি থাকবে, তখন আপনার সব জাতীয় বন্দি আলাদা আলাদা থাকবে, কোনো বন্দির সাথে কোনো বন্দির সংমিশ্রণ ঘটবে না, তারা সলা পরামর্শ করতে পারবে না, তখন অটো রাষ্ট্রের অপরাধটা কমে আসবে। অবশ্য বিশ্বের কোনো দেশে এই ধরনের কারাগার নজির না থাকায় অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষকেই আরো বেশি কঠোর হতে বলছেন এই পুলিশ কর্মকর্তা। চট্টগ্রাম মহানগরের বন্দীদের সরিয়ে নিতে বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে নতুন একটি কারাগার স্থাপনের চিন্তা ভাবনাও চলছে। বিশ্বের কোথাও কোনো কারাগারেই আমি এই ক্রাইম অনুযায়ী শ্রেণী বিভাগ করে আলাদা জেলখানা দেখিনি। সবখানেই একই জেলখানায় সবাই বসবাস করে, কিন্তু ওখানে ভেতরে আলাদা আলাদা সেল থাকে, আলাদা আলাদা সিস্টেম থাকে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালত ভবনের দূরত্ব 500 গজেরও কম, কিন্তু অপরাধের ধরন ও অঞ্চল ভেদে চট্টগ্রাম কারাগারকে বিভাজন করা হলে জটিলতা না কমে বরং বাড়বে বলে মনে করেন আইনজীবী নেতারা। হাজারো আসামি, হাজার রকমের মামলা আছে এখানে। এখন অনেক সময় দেখা যায় এক আসামির 3 ধরনের সমস্যার মামলার মধ্যে ইনভলভ। আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে এই ধরনের ব্যয়বহুল প্রকল্প নেওয়া মানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। কারাবিধি অনুযায়ী একজন বন্দী কারাগারে ঘুমানোর জন্য 36 বর্গফুট এবং হাঁটা চলার জন্য আরো 100 বর্গফুট জায়গা বরাদ্দ রাখার বিধান রয়েছে, কিন্তু 1885 সালে প্রতিষ্ঠিত কারাগারে বন্দীর সংখ্যা বেশি হয় তা সম্ভব হয়ে উঠছে না। অপরাধ নিয়ন্ত্রণে কারাগার বিভাজন নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু শতবর্ষী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সংস্কারের কোনো বিকল্প নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনার পর আরও সচেতনতা বেড়েছে যাত্রীদের মধ্যে। নিজ উদ্যোগেই যাত্রীরা বাস থেকে নেমে হেঁটে ফেরিতে উঠছেন। দুর্ঘটনা এড়াতে তৎপর রয়েছে ঘাট কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আশিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে।
গতকাল এই দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে যে বাস ডুবির ঘটনা ঘটে, সেই বাস ডুবির ঘটনায় কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্থাৎ আমরা দেখেছি যে এখানে নৌ পুলিশ সহ যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের যে সচেতনতা বা তাদের যে তদারকি, এই তদারকি কার্যক্রমের কারণেই কিন্তু গতকালকের এই যে দুর্ঘটনাটি, এখানে কোনো প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। আজকে সকাল থেকে আমরা দেখছি যে গতকালের দুর্ঘটনার পর আজকে দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসের চাপ খুব বেশি একটা দেখা যাচ্ছে না। মাঝে মাঝে কিছু যাত্রীবাহী বাস আসছে, তবে আজকে যেটি দেখছি যে যাত্রীদের মধ্যে আরও বেশি সচেতনতা কাজ করছে। বাস যেগুলো আসছে যাত্রীরা নিজে থেকেই তারা বাস থেকে নেমে তারা ফেরিতে হেঁটে উঠছেন এবং প্রশাসন এবং যারা নৌ পুলিশের সদস্যরা আছেন তারাও তদারকি করছেন। তারাও খুব করে যাত্রীদেরকে বলছেন যে তারা যেন বাস থেকে নেমে তারপর তারা হেঁটে ফেরিতে ওঠে এবং যাত্রীবাহী বাস যেন খালি বাস ফেরিতে ওঠানো হয়। এই সচেতনতা কার্যক্রমগুলো কিন্তু আজকেও প্রশাসন এবং নৌ পুলিশ তারা করে যাচ্ছে। এই ঘটনায়, গতকালকের যে বাস ডুবির ঘটনা, এই ঘটনায় এখনো পর্যন্ত 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন, 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তারা। আগামী 5 কার্যদিবসের মধ্যে এই তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে আলাদা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিটি 4 সদস্য বিশিষ্ট। আগামী 7 কার্যদিবসের মধ্যে এই তদন্ত কমিটি তারা তদন্ত প্রতিবেদন জমা দিবেন এবং এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এই দৌলতদিয়া ফেরিঘাটে আমরা জানি যে গত 25শে মার্চ আরও একটি দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পরে এই যে আবারও আরেকটি দুর্ঘটনা ঘটলো, স্থানীয়রা এবং সচেতন মহল যেটি বলছেন যে এই প্রশাসনের তদারকি কার্যক্রমের পাশাপাশি যাত্রীদের আরও বেশি সচেতন হতে হবে, তবে এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম রাজবাড়ীতে। উচ্ছেদের 3 মাস যেতে না যেতেই আবারও দখল হয়ে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত। উচ্চ আদালতে রিট ঠুকে দিয়ে বালিয়াড়িতে গড়ে উঠেছে শত শত ঝুপড়ি দোকান। এতে পরিবেশগত সংকটাপন্ন এলাকা আবারও পরিণত হয়েছে বস্তিতে। জেলা প্রশাসন বলছে উচ্চ আদালতের নির্দেশনার অনুযায়ী নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গর্জন, বাতাসে উঠছে বালু। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে বালুচরে চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। সারি সারি ঝুপড়ি দোকান, ত্রিপল আর ভ্যান গাড়ি নিয়ে গড়ে তোলা অস্থায়ী স্থাপনা। পরিবেশবাদীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গেল মার্চে কক্সবাজার এসে সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে অভিযানে উচ্ছেদ করা হয় সহস্রাধিক অবৈধ দোকান ও স্থাপনা। কিন্তু মাত্র 3 মাসের ব্যবধানে আবারও সেই বালিয়াড়িতে গড়ে উঠেছে স্থাপনা। তবে দোকানিদের দাবি জীবিকার তাগিদে সৈকতে ফিরে আসা। জানান উচ্চ আদালতে করা হয়েছে রিট। আমরা কখনো চাই না যে কক্সবাজার পর্যটন নগরী একটা পুনর্বাসন এলাকা হোক। আমরা ব্যবসা হিসেবে এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি না। পর্যটন সংশ্লিষ্টরা বলছে বারবার উচ্ছেদ অভিযান হলেও দীর্ঘমেয়াদী সমাধান না থাকায় আবারও ফিরে আসে দখলদাররা। কোনোভাবে একটা বিচে এরকম বস্তি অবস্থা থাকা উচিত না, কারণ পৃথিবীর কোনো দেশে বিচ কেন্দ্রিক এরকম কুড়ে ঘর বস্তিঘর নেই। পর্যটকের চলাফেরায় সমস্যা হচ্ছে। জেলা প্রশাসন বলছে বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এটা আমরা এরপরে তার একটা রিড করেছি, আমরা রিডের জবাব দিচ্ছি এবং কোর্টের নির্দেশনা অনুসারে আমরা দ্রুত এই ব্যবস্থা নেব। সৈকতের বালিয়াড়িতে দোকান বসানোর সব সাময়িক অনুমতি বাতিল করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নতুন করে কোনো অনুমতিও আর দেয়া হবে না বলেও জানানো হয়েছে। 1 জুন জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময় আরও থাকছে। 8 মাসের মাথায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন। ফায়ার সার্ভিসের 14 মিনিটের চেষ্টা নিয়ন্ত্রণ। কারণ জানতে তদন্ত কমিটি গঠন। ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মশার উপদ্রবে এখনই অতিষ্ঠ রাজধানীবাসী। বাড়তে শুরু করছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এজন্য নগরবাসীর অসচেতনতাকে দুষছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর আক্রান্তদের বাসা বাড়িতে স্বেচ্ছাসেবক পাঠিয়ে তথ্য সংগ্রহের পর অ্যাকশনে যেতে চায় ঢাকা উত্তর সিটি। পাভেল আমিনের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট।
সড়কের পাশেই যেন মশার চাষ। খোদ রাজধানীর কাঁটাবনেই দেখা মেলে এমন চিত্রের। বৃষ্টি হলেই জমে পানি, জন্মায় মশা। তবে এসব এখনো নজরে পড়েনি সিটি কর্পোরেশনের। আমরা মশার জন্য বিরক্তি হচ্ছে, মশা কামড়াচ্ছে এবং নানান রকমের মানুষের অসুখ হচ্ছে। কখনোই আমরা দেখিনি এখানে সিটি কর্পোরেশনের মশা তাড়ানোর যে ওষুধ আছে, তারপর যে কীটনাশক আছে, এগুলো কখনো দেওয়ার জন্য। বিগত বছরের হিসেব বলছে জুন থেকে সেপ্টেম্বর এই সময় বাড়ে ডেঙ্গুর প্রকোপ। গত কয়েকদিনের পরিসংখ্যানও দিচ্ছে জনগণকে সতর্কবার্তা। 7তলা 8তলা 9তলা পর্যন্ত মশা উঠে। ফোকা দিত সকালবেলা ওই যে স্প্রে মারতো, ওই ধরনের কোনো কার্যক্রম আমাদের ওয়ার্ড বলতে দেখি না। চিকিৎসকের পরামর্শ শুরু থেকেই আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নিয়ে ভাঙতে হবে সংক্রমণের চেইন। সে অন্তত মশারির মধ্যে থাকলো, যেন তাকে কামড়ে পরিবারের অন্য কাউকে যেন এই মশাটা কামড় দিতে না পারে। তাহলে এইটাকে প্রিভেন্ট করতে পারলে কিন্তু আমরা চেইনটাকে ব্রেক করে দিতে পারতেছি। সরু অলিগলির পুরান ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু মোকাবেলায় নিচ্ছে প্রস্তুতি। এজন্য জনগণকে আগে সচেতন করতে চায় তারা। আর উত্তর সিটি আক্রান্তদের বাসা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের পর যেতে চায় অ্যাকশনে। বৃষ্টি হলে পানি জমবে, পানি জমলে মশা হবে। তো আমরা যদি এখন এই স্বেচ্ছাসেবীর মাধ্যমে এবং আমাদের কর্মকাণ্ডে যারা জড়িত হবে তাদের মাধ্যমে এই সোর্সটাকে যদি আমি সরাতে পারি, তাহলে আমার কাছে মনে হয় 50% লার্ভার জমানোর জায়গাটা আমি সরাই ফেলতে পারি। বাড়ির আশেপাশে ওষুধ দেয়, কিন্তু আমরা কিন্তু বাড়ির ভিতরে কি ওষুধ দেই না। হ্যাঁ, আপনি দেখবেন আপনার ড্রয়িং রুমে যখন একটা ফুলদানি থাকবে বা একটা পানিতে ফুল ছড়ানো থাকবে, সেখানেও লার্ভা উৎপন্ন হয়ে যাচ্ছে। চিকিৎসায় ডেঙ্গু রোগী ভালো হয়, তবে প্রতিরোধ শুধুমাত্র চিকিৎসা দিয়ে সম্ভব নয়। পাড়া মহল্লায় ডেঙ্গুর এমন প্রজনন আর বংশবিস্তার প্রতিরোধ করা না গেলে কখনোই কমবে না ডেঙ্গুর ভয়াবহতা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবার অগ্নিকাণ্ড। শুক্রবার রাতে কার্গো ভিলেজের শেডে আগুনের সূত্রপাত। 14 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। আগুনের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। 1 বছরের কম সময়ের ব্যবধানে আবারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড। শুক্রবার রাত 11:15টার দিকে 9 নম্বর গেটের পাশের কার্গো ভিলেজের শেডে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। 14 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ধারণা করা হচ্ছে এখানে আসলে ওই কন্টেইনারের উপরে কিছু পানি নিরোধক ট্রিপল টাইপের ছিল, যেটা কিন্তু আবার ফ্লেমটাকে খুব তাড়াতাড়ি ছড়ায় দেয়। তো এটাও ওখানে ছিল, এখান থেকেও আগুনটা ছড়াতে পারে। মালামালগুলো যেখানে রাখার কথা, গত বছর সেখানে আগুন লাগার কারণে এখানে শিফট করে এই জায়গায় রেখেছে। এটা টেম্পোরারি বেসিসে রেখেছে, কিন্তু টেম্পোরারি বেসিসে রাখার পরেও এখানে ধরেন যেই পরিমাণে মালামাল থাকার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণে মালামাল আছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা 11টা 38 মিনিট আগুন নিয়ন্ত্রণে সমর্থ হই এবং 5 মিনিটে এই আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করতে সমর্থ হয়। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে, সেই কমিটি রিপোর্ট দিলে আমরা কালকে বুঝতে পারবো। কমিটির রিপোর্টটা প্রাথমিকভাবে আমরা কালকে 9:30টার মধ্যে দিতে বলেছি এবং পূর্ণাঙ্গ তদন্ত আমরা কালকে 9:30টার রিপোর্টটা দেখে তাদেরকে বলবো। এবং এবার যদি কারো গাফিলতির কারণে যদি হয়ে থাকে তাহলে আমরা খুব শক্ত অ্যাকশন নেব। এর আগে গত বছরের 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। ঈদের লম্বা ছুটি কাটিয়ে আজ থেকে চালু হয়েছে শিল্প প্রতিষ্ঠান। বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে আসলে শিল্পাঞ্চলে এবং লম্বা ছুটির পর শ্রমিকরা আজ থেকে আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিয়েছে। এই কাজের মাধ্যমে নতুন গতি ফিরবে অর্থনীতিতে, এমনটাই কিন্তু বলছিল শ্রমিকরা। আমরা রয়েছি গাজীপুরের শ্রীপুরে। এই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে, সকাল থেকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি, দেখেছি আসলে সকাল 8টায় সাধারণত এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে কাজ শুরু করেছে। সেই লক্ষ্যে সেই হিসাবে কিন্তু আজও সকাল 8টায় কাজ শুরু করেছে এবং অসংখ্য শ্রমিক এখনও বাইরে অপেক্ষা করছেন। তারা যেটি সাধারণত প্রতি মাসের শুরুতেই নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং
সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখছি যে বেশ কয়েকজন শ্রমিক কিন্তু এসে বাইরে দাঁড়িয়েছেন তাদের কাজের, অর্থাৎ তারা যেন এক প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে পারেন এমন লক্ষ্যেই কিন্তু তারা প্রতিষ্ঠানের সামনে ভিড় করছেন। আমরা দেখছি এখনও কিন্তু যেহেতু প্রথম কর্মদিবস সেই হিসেবে কিন্তু যারা এখনও আসছেন তারা ভেতরে প্রবেশ করছেন। তারা যেটি বলছেন যে আসলে লম্বা ছুটি কাটিয়েছেন এবং সেই ছুটিতে কিন্তু বড় ধরনের অর্থাৎ কোনো সমস্যাই তাদের হয়নি, কেননা ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন, সড়ক পথে কোনো ভোগান্তি তাদের ছিল না এবং তার পাশাপাশি ফিরতি পথেও খুব একটা ভোগান্তিতে তাদের পড়তে হয়নি। তবে বেশ কিছু বাড়তি ভাড়া এবং যানজট জটিলতা নিয়ে তারা কিছু অভিযোগ করেছেন, প্রত্যাশা করেছেন সরকারের পরবর্তী যে নির্দেশনা, অর্থাৎ পরবর্তীতে যেন সেই বিষয়গুলো আরও খুব কঠোরভাবে নজরদারিতে রাখা হয়, সেই লক্ষ্যেই কিন্তু তারা তাদের প্রত্যাশার কথা আমাদেরকে জানিয়েছে এবং আজকে আনুষ্ঠানিকভাবে এরই মধ্যে কিন্তু কাজ শুরু হয়েছে। আমরা একটু জানিয়ে রাখি, দেশের অর্থনীতির কিন্তু মূল চালিকা শক্তি এই গাজীপুরের শিল্পাঞ্চল এবং সেই শিল্পাঞ্চল যখন কাজে ফেরে তখন কিন্তু সব ধরনের চাপ, সব ধরনের কর্মচাঞ্চল্য কিন্তু ফিরে আসে। আমরা দেখেছি এই শিল্প প্রতিষ্ঠানের জন্য চালুর জন্যই কিন্তু এই এলাকার যারা বিভিন্ন দোকানপাট এতদিন বন্ধ ছিল, তবে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে যখন কাজে তারা যোগ দিয়েছেন এবং সেই সাথে সাথে পুরো এলাকার পরিবেশও কিন্তু বদলে গিয়েছে এবং তারা যেটি বলছেন ঈদের লম্বা ছুটি কাটিয়ে নতুন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন শ্রমিকরা। তো এই ছিল গাজীপুর থেকে শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফেরার সবশেষ তথ্য আমার কাছে। কুমিল্লা নগরীতে চলাচল করছে সড়কের সক্ষমতার কয়েক গুণ বেশি অটোরিকশা। বেপরোয়া গতির এই যানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অপ্রশিক্ষিত চালক, দুর্বল তদারকি এবং নিয়ন্ত্রণহীন অটোরিকশার সংখ্যা বৃদ্ধিকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ইশতিয়াক আহমেদের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি কুমিল্লা নগরীর কান্দিপাড় এলাকায় অটোরিকশার ধাক্কায় নিহত হন ৭১ বছর বয়সী রফিকুল ইসলাম। এর ১৫ দিন পর ২৮ মে নগরীর ঠাকুরপাড়া এলাকায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী রামিসা। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাতের ফাঁকা সড়কেও ঘটছে দুর্ঘটনা। মুহূর্তের মধ্যেই একটা বেপরোয়া গতিতে চলতে থাকা একটা অটোরিকশা সজোরে এসে আব্বুকে ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়েই সেখান তো হয় নাই, একটা চাপও দেয়। ঈদের দিন তো গরু দেখতে সবাই বাইরে, ঈদ মানে তো আনন্দ, কিন্তু ওর উপরে এত স্পিড করে ওই দিন তো এত গাড়িও ছিল না। দুর্ঘটনায় হচ্ছে অঙ্গহানি, কেউ হারাচ্ছেন কর্মক্ষমতা। পরিবারকে বয়ে বেড়াতে হচ্ছে দীর্ঘমেয়াদী আর্থিক ও মানসিক সংকট। যাবে উত্তর সাইডে, হ্যাঁ আমারে দক্ষিণ সাইডে যাই, এর ধুবের ভিতরে যাই আমারে দিচ্ছে বাড়ি। প্রত্যেকটা মোড়ের মধ্যে ট্রাফিক দেওয়া উচিত। হ্যাঁ, প্রত্যেকটা মোড়ের মধ্যে ট্রাফিক দিলে দেখা যাবে অনেকটা নিয়ন্ত্রণ আসবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে কুমিল্লা নগরীর সড়কে সর্বোচ্চ ১৫,০০০ অটোরিকশা চলাচলের সক্ষমতা রয়েছে, তবে বাস্তবে এর সংখ্যা কয়েক গুণ। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন অপ্রশিক্ষিত চালক আর তদারকির অভাবে বাড়ছে দুর্ঘটনা। এই মুহূর্তে সবচেয়ে বড় ঘাতক হচ্ছে অটো। বেপরোয়া চলাচল, তাদের নিয়ন্ত্রণহীন আচরণ এবং তাদের যে কোনো অটো যারা চালায় আমার ধারণা তাদের ম্যাক্সিমামই কোনো প্রশিক্ষণ নাই। অটোরিকশার সংখ্যা কমিয়ে চালকদের প্রশিক্ষণের আওতায় আনার কথা বলছে সিটি কর্পোরেশন। এই অটো এবং মিশুকগুলোকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসবো। যারা চালক তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসবো। নগরীর সড়কে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিকশা। দুর্ঘটনায় পরিবারগুলো হারাচ্ছে প্রিয়জন আর আহতরা বয়ে বেড়াচ্ছেন আজীবনের ক্ষত। এখন দেখার বিষয় প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয়, নাকি নতুন কোনো দুর্ঘটনায় আবার আলোচনায় আসে এই সংকট। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরাজীর্ণ টিনশেড ঘরের কয়েকটি কক্ষে চলছে চিকিৎসা সেবা। একটি কক্ষে বসেন একাধিক চিকিৎসক। ওয়ার্ডের অবস্থাও একই, নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। অবকাঠামোগত এমন সমস্যার কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। চরাঞ্চলে হাসপাতাল না থাকায় প্রসূতি নারীসহ জরুরি রোগীদের নৌজানে করে নিয়ে যেতে হয় হাসপাতালে। চাঁদপুরে মেঘনাপাড়ের জনপদ হাইমচর, ঈশানবালা, নীলকমল ও মাঝের চর সহ দুর্গম চরগুলোতে নেই ক্লিনিক কিংবা হাসপাতাল।
চিকিৎসা সেবা নিতে পাড়ি দিতে হয় মেঘনা নদী। তবে মূল জনপদে সরকারি যে হাসপাতাল তারও বেয়াল দশা। জরাজীর্ণ টিন শেডে চলে স্বাস্থ্যসেবা, নেই এক্সরে মেশিন, অস্ত্রোপচার এবং প্রসূতি ডেলিভারির কক্ষ। চালকের অভাবে 2টি অ্যাম্বুলেন্সও বিকল। কারেন্ট থাকে না, আশেপাশে পানি নাই, দূর থেকে পানি আনতে হয়। ইমিডিয়েটলি স্যাররা ট্রান্সফার করে চাতু নেওয়ার জন্য আমরা নিতে পারি না, সিএনজি প্রাইভেট কার ঢুকাইতে হয়। পুরো হসপিটালই আসলে ভঙ্গুর দশা। এটা বলা যায় একটা পরিত্যক্ত হাসপাতালে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। বিভিন্ন ধরনের অপ্রতুলতার কারণে ঠিকভাবে কিন্তু সেবাটা রোগীদেরকে আমরা দিতে পারতেছি না। সরকারি স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকারের নানা উদ্যোগের কথা জানালেন সিভিল সার্জন ও স্থানীয় সংসদ সদস্য। এখানে আসলে সেবাটা যেভাবে মানুষ আশা করে সেভাবে আসলে দেওয়া যাচ্ছে না। রোগীদেরও ভোগান্তি, আমাদের ডক্টরদেরও অনেক কষ্ট হচ্ছে। আগামী 2 মাসের মধ্যে যে চলমান কাজটুকু আছে এবং আপনার গাতব্যে বলছি যে টিনের ঘরটি ছিল, এখানে ডাক্তাররা বসেন, এখান দিয়ে পানি পড়ে, সেখানে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি টিনগুলো পরিবর্তন করে দিয়েছি। 4 বছর আগে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু জুলাই আন্দোলনের পর পালিয়ে যায় ঠিকাদার। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। নানা প্রজাতির মাছ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার হাটে। ক্রেতা বিক্রেতায় মুখরিত জেলার অন্যতম বড় পাইকারি মাছের হাট। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্যতম পাইকারি মাছের হাট শহরের আনন্দবাজারে। এই হাটটি মূলত কাকডাকা ভোর থেকেই জমে ওঠে। এই হাটে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার যে 9টি উপজেলা, সেই 9টি উপজেলা থেকে যে পুকুরের চাষের মাছ, পুকুর বা দিঘি জলাশয় থেকে যে চাষের মাছগুলো, সেই মাছগুলো কিন্তু পাইকারি বাজারে এই বাজারে কিন্তু নিয়ে আসা হয়। এখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কার্প জাতীয় যে চাষের মাছগুলো, সেগুলো কিন্তু মূলত এখানে নিয়ে আসা হচ্ছে। বিশেষ করে সিলভার কাপ, ঘাস কাপ, কমন কাপ, মিরর কাপ, রুই মাছ সহ যে চাষের মাছগুলো আছে, তেলাপিয়া, পাঙ্গাস, সবগুলো মাছই কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে এই বাজারে এবং পাইকারি দামে কিন্তু বিক্রি করা হচ্ছে। এছাড়া কিন্তু যে কই মাছ, চাষের শিং মাছ, সেগুলো কিন্তু তারা বলছেন আমাদের কাছে 100 মাছগুলো বিক্রি হচ্ছে। বিশেষ করে রুই মাছ, কমন কাপ, মিরর কাপ যে মাছগুলো আছে, সেইগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে যে চাষের মাছগুলো আছে, বিশেষ করে শিং মাছ, মৃগেল মাছ, ছোট আকারের যে মাছগুলো, সেগুলো কিন্তু এখানে আছে। এখানে কিন্তু সবগুলো কিন্তু চাষের পুকুরে মাছ, অর্থাৎ বদ্ধ জলাশয় থেকে এই মাছগুলো এখানে পাইকারি ভাবে নিয়ে আসা হয়েছে। এখান থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের ছোট ছোট যে বাজার, বিশেষ করে ভাদুগর, বউবাজার, মেড্ডা বাজার, বর্ডার বাজার সহ যে বাজারগুলো আছে, সবগুলো টাকা ধরে একেবারে চাষের যে কাতল মাছ, সেগুলো বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা ধরে। সবগুলো মিলিয়ে কিন্তু এই বাজারে কিন্তু জমজমাট বেচা কেনা হচ্ছে। এখানে কিন্তু এই বাজারে কিন্তু বিশেষ করে এই যে চাষের যে কাতল মাছ, সেগুলো বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা ধরে। সবগুলো মিলিয়ে কিন্তু এই বাজারে কিন্তু জমজমাট বেচা কেনা হচ্ছে। এখানে কিন্তু এই বাজারে কিন্তু বিশেষ করে নদীর যে মাছগুলো, সেগুলো কিন্তু এই বাজারে স্থান পায়, অর্থাৎ খুচরা পর্যায়ে এগুলো বিক্রি হয়। অর্থাৎ রুই মাছের পাশাপাশি এখানে কিন্তু নদীর মাছ, বোয়াল মাছ, পুঁটি, ট্যাংরা সহ শোল মাছ, যে মাছগুলো, এগুলো কিন্তু খুচরা বাজারে বিক্রি হয়ে থাকে। সব মিলিয়ে ছিল ব্রাহ্মণবাড়িয়া আনন্দ বাজার থেকে মাছের বাজারে যে সর্বোচ্চ বেচা কেনা, তার সর্বশেষ আমার কাছে। যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। বেহাল রাঙামাটি ঝুলন্ত সেতু এলাকা। উন্নয়ন কাজের ধীর গতির কারণে চলাচলে বেগ পেতে হচ্ছে পর্যটকদের। তবে কাজটি দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পরিষদ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটি পর্যটন শিল্পের আইকনিক স্থান ঝুলন্ত সেতু, যেখানে প্রতিদিন ভিড় জমায় ভ্রমণ পিপাসুরা। সেতু পার হয়ে অপর প্রান্তে দর্শনীয় স্থানে যেতে বিপাকে পর্যটকরা। নির্মাণাধীন সিঁড়ির কাজ শেষ না হওয়ায় ঝুঁকি নিয়ে করছে চলাচল। পর্যটকদের সুবিধার্থে ভাঙাচোরা রাস্তা সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। উন্নয়ন কাজ করছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। কিছু কাজ শেষ হলেও ধীরগতির কারণে সমস্যায় পড়ছেন পর্যটকরা। নির্মাণ সামগ্রী ফেলে রাখা, বস্তা ফেলে রাখা, একজন পর্যটক হিসাবে কিন্তু এটা আমাদের মোটেও কাম্য না। রড বের হয়ে গেছে, হয়তো অনেকে অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা করার উপযুক্ত সময় কি এখন কিনা? ঈদের বন্ধের কিছুদিন পর শুরু করা হতো, তাহলে মনে হয় আরো ভালো হতো। দ্রুত উন্নয়ন কাজটি শেষ করার আহ্বান জানালেন পর্যটন কর্পোরেশনের এই কর্মকর্তা। এটা আমরা দেখেছি যে প্রায় 6 মাস ধরে চলছে। তবে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করবো জেলা পরিষদকে দ্রুত কাজটি শেষ করার জন্য।
আর কাজটি দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন পরিষদ চেয়ারম্যান। ইতিমধ্যে আমি কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার সেকশনের সঙ্গে আলাপ করে এটা কাজ অবিলম্বে শুরু হবে এবং এটা সুন্দর করে বাস্তবায়ন করবে। জেলা পরিষদের তথ্য মতে ঝুলন্ত সেতু এলাকার রাস্তা, সিঁড়ি ও আনুষঙ্গিক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 1.5 কোটি টাকা। সময় সংবাদ, রাঙামাটি। দখল আর দূষণে হারিয়ে যাচ্ছে বান্দরবান শহরের পানি প্রবাহের একমাত্র মাধ্যম মিসকি খাল। বর্ষায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন পৌর এলাকার বসবাসকারী হাজারো বাসিন্দা। বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। দেখে সরু নালা মনে হলেও এটি একসময়ের প্রবাহমান খাল। শহরের বুক চিরে বয়ে চলা খালটি মিশেছে সাঙ্গু নদীতে। দীর্ঘদিন ধরে দৈনন্দিন কাজে এই খালের পানি ব্যবহার করে আসছে এলাকার মানুষ। এছাড়াও বর্ষাকালে শহরের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম মিসকি খাল। কিন্তু শহরের একাধিক স্থানে খাল দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে খালের অধিকাংশ জায়গা রূপান্তরিত হয়েছে ঝিরিতে। পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, দেখা দেয় বন্যা। অবৈধ বাড়িঘর তোলার কারণে অতিরিক্ত ময়লা আবর্জনায় ঝিরিটি পর্যাপ্ত পরিমাণে ভরাট হয়ে গেছে। অনেকেরা খাল দখল করে ফেলতেছে, দখল করে ঘর বাড়ি বসত বাড়ি বানাচ্ছে। যে ঝিরিটা পরিষ্কার একটা রাখা দরকার ছিল সেটা তারা রাখে। খালপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে প্রশাসন। সরকারের কাছে একটি প্রজেক্ট সাবমিট করেছি খাল খনন এবং খালের পাড় বাঁধে। আশা করি এটা দ্রুত আমরা অনুমোদন পেয়ে যাবো। এটা যদি অনুমোদিত হয়ে যায় তাহলে আমরা মেক্সিকাল খনন এবং পাড় বাঁধের কাজ শুরু করে দেব। গেল 2 দশক ধরে মিসকি খালের দুপাশে গড়ে উঠেছে 1000-এরও বেশি অবৈধ স্থাপনা। সময় সংবাদ, বান্দরবান। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে নষ্ট হওয়ার শঙ্কায় নির্দিষ্ট সময়ের আগেই লিচু পেড়ে বাজারে তুলছেন দিনাজপুরের চাষিরা। তাদের দাবি, বাজারে প্রচুর আমদানি হলেও ক্রেতা সংকটে বিক্রি করছেন কম দামে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৈরী আবহাওয়ার কারণে এবার দিনাজপুরে 20% লিচু কম উৎপাদন হয়েছে। পুলিশ সুপার বলছেন, আড়তদাররা যেন হয়রানি বা চাঁদাবাজির শিকার না হয় তাই পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে 5400 হেক্টর জমিতে চাষ হওয়া লিচুর বাগান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। চাষিদের দাবি, বৈরী আবহাওয়ায় লিচুর ফলন যেমন কমেছে, তেমনি প্রচণ্ড তাপপ্রবাহের আগেই লিচু নামিয়ে নেওয়া হচ্ছে বাজারে। জেলার কালীতলা বাজারে বেদানা, বোম্বাই ও মাদ্রাজি জাতের লিচু বেচা কেনা হচ্ছে। বাজারে ওঠার কথা রয়েছে চায়না 3, কাঠালি ও হারিয়া জাতের লিচু। বোম্বাই লিচু প্রতি শ 250 থেকে 300 টাকা এবং বেদানা প্রতি শ 500 টাকা থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। মাদ্রাজি প্রতি শ 200 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। লিচির বাজার মোটামুটি 7-এর মধ্যেই আছে। রোদ বেশি হওয়ার কারণে গাছে লিচু রাখতে পারতেছে না বাগানিরা। অনেক দাম কম আছে মালের, এই জন্য আমরা গৃহস্থ বা পাইকার খুব সমস্যায় আছে। জিআই স্বীকৃতি পাওয়া দিনাজপুরের লিচু সংরক্ষণে ফল গবেষণা ইনস্টিটিউট ও প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের দাবি ফল বিশেষজ্ঞদের। এর আবাদের প্রসার বাড়ছে, কিন্তু একটি বিষয় হলো এই ফল দুটি খুব ক্ষণস্থায়ী এবং পতনশীল, খুব অল্প সময় টিকে থাকে। এখানে লিচুকে কেন্দ্র করে কোনো ধরনের প্রক্রিয়াজাত কোনো কারখানা এখনো স্থাপিত হয়নি। ফলে এটি যে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া, এটি আসলে প্রক্রিয়াজাত কারখানা ছাড়া সম্ভব নয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৈরী আবহাওয়ার কারণে এবার দিনাজপুরে 20% লিচু কম উৎপাদন হয়েছে। পর্যায়ক্রমে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ফল ধারণ পর্যায়ে এটা ড্রপিং হয়েছে। গড়ে প্রায় 15 থেকে 20% ফল কিন্তু আমাদের ঝরে গিয়েছে। পুলিশ সুপার বলছেন, আড়তদাররা যেন হয়রানি বা চাঁদাবাজির শিকার না হয় তাই পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিশেষ তদারকি এবং নজরদারি রাখছি যাতে কোথাও কোনো রকম চাঁদাবাজি না হয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 5400 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর।
দেখছেন সকালের সময়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন প্রমাণ থাকার দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগও করেন তিনি। এদিকে ইরানের অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে একটি সুপার ট্যাঙ্কার আটক করেছে মার্কিন বাহিনী। তেহরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী নৌযানগুলোকে বাধা দিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান মার্কিন কমান্ডার। ইরানের অপরিশোধিত তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় শুক্রবার হামলা চালিয়ে ট্যাঙ্কারটির নিয়ন্ত্রণ নেয় মার্কিন সামরিক বাহিনী। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডার জানান, ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত ও কোনো দেশের পতাকা ছাড়া চলাচলকারী এমটি ডাভিনা নামের তেলবাহী ট্যাঙ্কারে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এরপর রাইট অফ ভিজিট প্রক্রিয়ার আওতায় অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী। ইরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী নৌযানগুলোকে বাধা দিতে সামুদ্রিক আইন প্রয়োগের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান মার্কিন কমান্ডার। আন্তর্জাতিক আইন অনুসারে হরমুজ প্রণালী যৌথভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে ইরান ও ওমান। এ বিষয়ে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ইরান ও ওমানের হাতে থাকবে বলে জানান তিনি। ইরানে হামলা চালাতে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন প্রমাণ থাকার দাবি করেছেন আরাকচি। আমিরাত ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তিনি। এদিকে হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। তেহরান বলছে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো স্থায়ী সমঝোতা সম্ভব নয়। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে যাওয়ার একদিনের মাথায় লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল। 9টি গ্রামে বিমান ও ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী লেবানন থেকে পুরোপুরি চলে গেলে তবেই হিজবুল্লাহ সরে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে বলে জানান লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। দক্ষিণ লেবাননের 9টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এরপর ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালানো হয়। আগ্রাসনের লক্ষ্যবস্তু হয় আনকন, নাবাতিয়ে ও আশেপাশের এলাকা। শুধু আনকন গ্রামেই অন্তত 2500 বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার আশঙ্কায় হাজারো পরিবার ঘরবাড়ি ছেড়ে সাইদা শহরের দিকে পালিয়ে যায়। ইসরায়েলি বাহিনী নাবাতিয়ে অঞ্চলে গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় এবং কোফার তেবনিত শহরে বিমান হামলা ও গোলাবর্ষণ করে। দক্ষিণ লেবাননে অভিযান আরও গভীর করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে দুর্গ সংলগ্ন এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের পর সংঘর্ষ আরও তীব্র রূপ নেয়। প্রস্তাব অনুযায়ী হিজবুল্লাহ হামলা বন্ধ করবে, তবে ইসরায়েল নির্দিষ্ট পরিস্থিতিতে আকাশ হামলা চালিয়ে যেতে পারবে। এই শর্তকে আত্মসমর্পণের সমান বলে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। লেবানন আর অন্যদের যুদ্ধক্ষেত্র হয়ে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। দক্ষিণ লেবাননের মানুষকে অন্যের সিদ্ধান্তের মূল্য দিতে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলি বাহিনী লেবানন থেকে পুরোপুরি সরে গেলে তবেই হিজবুল্লাহ লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সরে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে বলে জানান লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্টের যুদ্ধবিরতির আহ্বান আর সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। জেলেনস্কির খোলা চিঠিকে অভদ্র ও রূঢ় আখ্যা দিয়ে পুতিন বলেন, যুদ্ধ থামানোর আগে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। এদিকে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনীয় উপকূলীয় এলাকায় 5টি কার্গো জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। এতে জাহাজে থাকা অন্তত 5 আজারবাইজানি নাগরিক নিহত হয়েছেন। কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই তীব্র হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। আজব সাগর ও রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনীয় উপকূলীয় এলাকায় থাকা 5টি কার্গো জাহাজ ও ট্যাঙ্কারে রাতভর হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এসব জাহাজ রাডার বন্ধ রেখে ইউক্রেনের শস্য চুরি, সামরিক সরঞ্জাম ও জ্বালানি পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে কিয়েভ। হামলায় 2টি জাহাজে থাকা 5 আজারবাইজানি নাগরিক নিহত হয়েছেন।
রোমানিয়ায় কৃষ্ণসাগরীয় বন্দরের কাছে ইউক্রেনের একটি নৌ ড্রোন বিস্ফোরিত হয়েছে। রুশ ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে ড্রোনটি পথচ্যুত হয়ে সেখানে পৌঁছায় বলে জানায় ইউক্রেন। যুদ্ধবন্ধে খোলা চিঠিতে রুশ প্রেসিডেন্টকে সরাসরি বৈঠকের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে সেই আহ্বান প্রত্যাখ্যান করেন পুতিন। জেলেনস্কির চিঠিকে অভদ্র ও রূঢ় মন্তব্য করে রুশ নেতা বলেন, যুদ্ধবিরতি হলে ইউক্রেন নিজেদের বাহিনী পুনর্গঠনের সুযোগ পাবে, তাই যুদ্ধ থামানোর আগে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতার প্রয়োজন। রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, মস্কোর নির্ধারিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে। সরাসরি বৈঠকের আহ্বান প্রত্যাখ্যানের পর জেলেনস্কির অভিযোগ, আবারও যুদ্ধকে বেছে নিয়েছে রাশিয়া। পুতিন যুদ্ধ শেষ করতে চান না এবং তার এই অবস্থানে বিশ্বের অনেক মানুষ হতাশ। বরকতুল্লাহ, সময় সংবাদ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংরক্ষিত উপকূলীয় অঞ্চল বিদেশি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ এনে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। বিতর্কের কেন্দ্রে দেশটির উপকূলীয় অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের 140 কোটি ইউরোর বিলাসবহুল রিসর্ট প্রকল্প। বিক্ষোভে উত্তাল আলবেনিয়ার রাজধানী তিরানা। স্থানীয় সময় শুক্রবার রাজধানীতে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। এ সময় প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, সরকার উপকূলীয় এলাকায় পরিবেশগতভাবে স্পর্শকাতর একটি অঞ্চল বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করছে। এই সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। বিতর্কিত প্রকল্পটি পরিচালনা করছে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স। প্রায় 140 কোটি ইউরো ব্যয়ে নির্মাণাধীন এই রিসোর্টটি আলবেনিয়ার একটি দ্বীপ ও অনুন্নত উপকূলীয় এলাকায় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ওই অঞ্চলটি ফ্ল্যামিঙ্গো, সিল ও সামুদ্রিক কচ্ছপের গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত। পরিবেশবাদীদের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে কয়েকশো হেক্টর অক্ষত সৈকত ও জলাভূমি ক্ষতিগ্রস্ত হবে। আলবেনিয়ার প্রাণী সংরক্ষণ সংস্থা জানায়, ভিউসানার্তা অঞ্চলটি দেশে ফ্লেমিঙ্গোদের একমাত্র বাসা বাঁধার স্থান। প্রতি বছর প্রায় 7,000 ফ্লেমিঙ্গো এই এলাকা দিয়ে যাতায়াত করে। সংস্থাটির আশঙ্কা, প্রকল্পটি এগিয়ে গেলে ভবিষ্যতে এই পাখিগুলো অঞ্চলটি ছেড়ে যেতে পারে। অন্যদিকে প্রকল্প সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি, পরিবেশগত ভারসাম্য বজায় রেখেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। 2024 সালে জ্যারেড কুশনার আলবেনিয়া ও সার্বিয়ায় বৃহৎ বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা করেছিলেন। তবে বেলগ্রেডে একটি সাবেক সামরিক সদর দপ্তর পুনর্নির্মাণের পরিকল্পনা জনবিক্ষোভের মুখে গত বছর প্রত্যাহার করা হয়। এবারও পরিবেশ ও উন্নয়নের দ্বন্দ্ব নিয়ে আলবেনিয়ার রাজধানীতে তৈরি হয়েছে বড় বিতর্ক। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ফুটবল দল। সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় উদযাপনে মেতে ওঠেন ইতালি প্রবাসীরা। স্টেডিয়াম এলাকা ছাড়াও বিভিন্ন শহরে আনন্দ উল্লাস করেন তারা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। তপু বর্মন, হামজা চৌধুরীদের জয়ে উচ্ছ্বসিত ইতালি প্রবাসী বাংলাদেশিরা। ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে এবং বিভিন্ন স্থানে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। লাল সবুজ পতাকা নিয়ে বিজয় মিছিল করেন অনেকে। দেশের ফুটবল নিয়ে নতুন স্বপ্ন আর প্রত্যাশার কথা জানান তারা। আমাদের প্রথম জয়ে আমরা খুবই আনন্দিত, অনেক এক্সাইটেড। আমরা বাংলাদেশের জন্য শুভকামনা করি। এখানে জয় হওয়ার কারণে আমরা প্রবাসী বাংলাদেশে অত্যন্ত আনন্দিত। যে উদ্দেশ্য নিয়ে এসেছি আমরা সার্থক, আমরা খুবই আনন্দিত এবং এই আনন্দ নিয়েই আমরা এখন রোমে ব্যাক করব। প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে এই সান মারিনোতে এসেছি এবং এই সে জয় নিয়ে যাচ্ছি। আমরা খুবই আনন্দিত। আমরা বাংলাদেশ টিমের জন্য ভবিষ্যতে অনেক আশাবাদী, ভালো কিছু আশা করি। খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তপু ও হামজা। বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট হওয়ায় আক্ষেপ করেন তারা। জানিয়ে দিয়েছি যে আসলে বাংলাদেশ ফুটবল টিম অনেক স্ট্রং এবং এটা আমরা প্রমাণ করেছি যে আমরা যে কোনো টিমের সাথে ফাইট করতে পারবো। ইভেন এটা আমরা প্রমাণ করলাম যে ইউরোপের টিমকেও আমরা হারাইতে পারি। তো আসলে এটা ডে বাই ডে আমরা আরও ইমপ্রুভ করব এবং আমি মনে করি ফিউচার ব্রাইট এবং এই ধারাবাহিক যদি আমরা ধরে রাখতে পারি ডেফিনেটলি আমরা সাকসেস হব। আসলে খুব বড় অ্যাচিভমেন্ট
আমরা বুঝছি এরা লোয়েস্ট র্যাঙ্ক বাট আসলে এরা সব স্ট্রং অপোনেন্টের সঙ্গে খেলে দেখতে পারছিল আজকে যে এরা খুব ভালো প্লেয়ার আছে, এরা ভালো খেলাইছে। আমরা অবভিয়াসলি নতুন জার্নি, সো একটু ডিফিকাল্ট আসলে টাইমস, বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং আমরা উইন করছি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশকে প্রশংসায় ভাসান সান মারিনোর কোচ। আমাদের প্রত্যাশার চাইতেও ভালো খেলেছে বাংলাদেশ, তবে আমাদের প্রস্তুতিতে অনেক ঘাটতি ছিল। ভবিষ্যতে ত্রুটিগুলো সংশোধন করে নেবার চেষ্টা করব। প্রবাসীদের মতে ইউরোপের মাটিতে ঐতিহাসিক জয় শুধু একটি ম্যাচের ফল নয়, বরং বাংলাদেশের ফুটবলের জন্য নতুন সম্ভাবনার বার্তা। ইতালির সান মারিনো থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। সাফের হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বেঙ্গল টাইগার্সদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ইতিহাস লিখতে বদ্ধপরিকর মারিয়া মান্ডারা। ঘরের মাঠে বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না ভারতের মেয়েরা। সাফে দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে চায় 5 বারের চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম। বাংলাদেশ দলের হ্যাটট্রিক শিরোপা নাকি ভারতের 6 বছরের অপেক্ষার অবসান, তা নির্ধারিত হবে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামের হাই ভোল্টেজ ফাইনালে। দুই কোচ ও ফুটবলাররা ট্রফি নিয়ে ফটো সেশনে সৌহার্দ্যের বার্তা দিলেও মাঠের লড়াইয়ে যে কেউ কাউকে ছাড় দেবেন না তা বলার অপেক্ষা রাখে না। দিন শেষে দুই চিরপ্রতিদ্বন্দ্বী চাইবে ওই রূপালী ট্রফিটা নিজেদের করে নিতে। ফাইনালের আগে বাংলাদেশ দলের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। কোনো মতে গ্রুপ পর্ব পার করে আসা বাটলার শিষ্যরা শেষ অনুশীলন সেশনে ছিল উজ্জীবিত। একেবারেই নির্ভর মারিয়া মান্ডার দল। নিজেদের মাটিতে কখনোই বাংলাদেশের বিপক্ষে হারেনি ভারত। স্বাগতিকদের সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখতে চায় ঋতুপর্ণা আনিকারা। নারী ফুটবলের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং শিরোপা জয় আমার কাছে দুটি গুরুত্বপূর্ণ। ফাইনালে সম্ভাব্য সেরা একাদশ নামাবো, তবে নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়া থেকে আমি কখনোই সরে আসবো না। বাংলাদেশ দলের পুরো স্কোয়াড ফিট থাকলেও মনিকা চাকমাকে নিয়ে রয়েছে কিছুটা শঙ্কা। পরিসংখ্যানও কথা বলছে লাল সবুজ মেয়েদের পক্ষে। সাফের শেষ 3 দেখার দুটিতেই জিতেছে বাংলাদেশ, বিপরীতে ভারতের আছে মাত্র 1 জয়। ইতিহাস গড়া থেকে আর মাত্র একটি জয় দূরে বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত সেই জয়টা পেলেই দেশের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ঋতুপর্ণা, মনিকা, আনিকা, মারিয়াদের নাম। কারণ দেশের ফুটবলে একমাত্র দল হিসাবে যে তারাই জিততে চলছে হ্যাটট্রিক সাফ শিরোপা। ব্যাম্বলিম অ্যাথলেটিক স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ তুরস্ক ঘনিষ্ঠতায় ভূ রাজনীতিতে নতুন সমীকরণ। কৌশলগত সম্পর্ক সম্প্রসারণের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। নির্দিষ্ট বলয়ে আটকে না যাওয়ার পরামর্শ। পুশ ইন ঘিরে সীমান্ত উত্তেজনা। মেহেরপুর দিয়ে 6 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের। রুখে দিল বিজেপি, টহল জোরদার। দিনরাত পাহারায় স্থানীয়রাও। এবং বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এডিস বিস্তারের রাজধানীবাসীর অসচেতনতাকে দুষছে সিটি কর্পোরেশন। আক্রান্তের বাসা বাড়ির তথ্য নিয়ে অ্যাকশনের চিন্তা। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।